আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আজকে আমি কথা বলতে চাই বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান নিয়ে, বা দুটো জায়গা নিয়ে। একটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বিশেষ করে, আরেকটা হচ্ছে সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনী। পুলিশের প্রধান কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা প্রদান করা। সারা পৃথিবী জুড়ে পুলিশ জনগণের বন্ধু হিসেবে থাকে। পুলিশকে সাধারণত মানুষ ভয় পায় না, তাকে তার সংকটকালে আশ্রয়স্থল হিসেবে মনে করে। কিন্তু বাংলাদেশে চিত্রটা একেবারেই ভিন্ন। বিশেষ করে গত 15 বছরে বাংলাদেশকে একটা পুলিশি স্টেটে পরিণত করা হয়েছিল, এবং পুলিশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যে পুলিশ মনে করত, এবং পুলিশের একজন কর্মকর্তা বা সদস্য একসময় বলেছিলেন যে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। তার রাজা বনে গিয়েছিলেন। এবং যেভাবে বাংলাদেশে গত 3টে নির্বাচনে, ভোটারবিহীন নির্বাচনে, যেখানে রাজনীতি ছিল না, দল ছিল না, এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগেরও প্রয়োজন ছিল না, পুলিশ এবং প্রশাসন মিলে যে নির্বাচন করে দিয়েছে, সেই কারণে পুলিশ এমন একটা ক্ষমতাবান হয়েছিল, প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বাংলাদেশে, যে তারা কাউকে তোয়াক্কা করতে না। কোনো আমরা শুনেছি কোনো থানার ওসি, পুলিশ কর্মকর্তা এমপিদেরকেও পাত্তা দিতেন না, কারণ তারা বলতেন, তারা মনে করতেন তারাই আসলে তাদেরকে এমপি বানিয়েছেন, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। এবং কতটা ভয়ঙ্কর প্রতিষ্ঠানে পরিণত হলে নিজ দেশের জনগণের উপরে তারা গুলি চালাতে পারেন, নির্বিচারে গুলি চালাতে পারেন, সেটা আমরা 16ই জুলাই থেকে বছরের 5ই অগাস্ট পর্যন্ত দেখেছি। এরকম বিরল ঘটনা পৃথিবীতে খুব কম আছে। পুলিশের ক্ষেত্রে নেই আমি সেটা বলবো না, কিন্তু খুব কম আছে। এবং এমন কোনো অপকর্ম নেই যার সঙ্গে বাংলাদেশ পুলিশ বাহিনী জড়িত ছিল না। এবং যে কারণে 5 তারিখের এই পট পরিবর্তনের পরে, শেখ হাসিনা সরকারের পতনের পরে, পুলিশকে সারা দেশে খুঁজে পাওয়া যায়নি। তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল। গত 15 বছরে তারা সারা দেশে যে ভয়ের আতঙ্ক পরিবেশ তৈরি করেছিল, সেরকম একটা ভয়ের মধ্যে তারা নিজেদেরকে নিপতিত করেছিল। তাদের কোনো মরাল স্ট্রেংথ ছিল না। দুর্নীতির সঙ্গে নিজেরা জড়িয়ে পড়েছিল, হত্যা, গুম, খুন, এগুলোর সঙ্গে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছিল। এবং যার ফলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের কোনো কর্মকর্তা, বিশেষ করে তাদের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, স্যাংশনের মধ্যে পড়েছে। সো বাংলাদেশে যেটা দেখা গেছে, শেখ হাসিনা সরকার তো বটেই, এবং এর আগেকার সরকারগুলো কম বেশি, কিন্তু শেখ হাসিনা সরকার আমলে সেটা মাত্রা ছাড়িয়ে গেছে, যে বিক্ষোভের জেরে শেখ হাসিনার, শুধু শেখ হাসিনা সরকার নয়, বাংলাদেশ পুলিশ বাহিনীকেও আমরা দেখলাম যে যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক দমন পীড়ন হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, তারা জনরোষের মধ্যে পড়েছে এবং ভেঙে পড়েছে। একটা সময় দেখলাম বাচ্চা ছেলেমেয়েরা তাদেরকে আর কোনো পাত্তা দেয় না। শুধু তারা কেন, অন্যান্য বাহিনী, আমরা বিজিবির ক্ষেত্রে, র্যাবের ক্ষেত্রে, কিংবা সেনাবাহিনীর ক্ষেত্রেও এটা দেখেছি। এর কারণ হচ্ছে মানুষের ভয় কেটে গিয়েছিল, মানুষের ভয় ভেঙে গেছে। বাংলাদেশের মানুষ পুলিশকে জল্লাদ হিসেবে ভেবেছে। পুলিশের চেহারা, তার লাঠি, তার অস্ত্রশস্ত্র, তার পোশাক, কোনোটার প্রতি বাংলাদেশের মানুষের শ্রদ্ধা ছিল না। এবং আমরা যখন দেখলাম যে প্রেসিডেন্টের আদেশে 6ই অগাস্ট সকল বন্দীকে, যাদেরকে পুলিশ বন্দী করেছিল, মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও পুলিশের আচরণ সাধারণ মানুষ কিন্তু মেনে নিতে পারেনি। পুলিশ বাহিনী বাংলাদেশের জনগণকে রক্ষা করার শপথ নেওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশে পেশি শক্তির আস্ফালন দেখে এসছে। এবং বিশেষ করে বিক্ষোভের সময় তারা গায়েবী মামলা জারি করেছে। নিহত, মানে মারা গেছে সেরকম মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যে মানুষ বিদেশে আছে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কাউকে ধরতে গিয়ে তাকে না পেয়ে তার সন্তানের উপরে চড়াও হয়েছে, স্ত্রীর উপরে চড়াও হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের পুলিশ। শেখ হাসিনা চলে গেছেন, পালিয়ে গেছেন, কিন্তু জনগণের ক্ষোভ কিন্তু তার সরকার, তার দল, তার সঙ্গী সাথী, কোলাবোরেটরস, এমনকি পুলিশ বাহিনীর উপরও পড়েছে। এবং যেটা তাদেরকে, বাংলাদেশের এই সাধারণ মানুষকে দমন পীড়নের মধ্যে আবদ্ধ রেখেছিল।
এবং এই ক্রোধের যেটা আমি বলছিলাম যে সবচাইতে বড় বহিঃপ্রকাশটা আমরা দেখলাম শেখ হাসিনার পদত্যাগের পরপরই, যখন মানুষের ভয় কেটে গেছে, মানুষ আনন্দে উচ্ছ্বাসে ঘর থেকে বেরিয়ে পড়েছে, তখন দেখলাম যেটা উচিত হয়নি আমি বলবো, সারা দেশে পুলিশ স্টেশনে মানুষ হামলা জ্বালিয়ে দিয়েছে এবং অফিসারদের সাথে পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়েছে। এর মধ্যে যে এইসব অপকর্মের সঙ্গে যে ক্রিমিনালসরা ছিল না সেটা কিন্তু আমি বলবো না, তারাও সুযোগ নিয়েছে, কিন্তু মানুষের ক্ষোভ ছিল না সেটা কিন্তু বলা যাবে না। সো সংকট সমাধানের জন্য পুলিশ তো আমাদের লাগবে, এবং পুলিশ ছাড়া একটা দেশ সরকার চলতে পারে না। মানুষ সমস্যায় পড়লে পুলিশের কাছে আশ্রয় নেবে, বিপদে পড়লে আশ্রয় নেবে। কাজেই অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সংস্কারের দিকে অগ্রসর হচ্ছে। আমরা সেটা শুনছি, পুলিশের পোশাক পাল্টে ফেলা হবে, এটা করা হবে, ওটা করা হবে, সেটাও আমরা শুনছি। লোগো পরিবর্তন করা হবে, সিদ্ধান্তগুলো খুবই ভালো, কিন্তু এটা একটা প্রতীকী পরিবর্তন যা অতীত থেকে বেরিয়ে আসবার ইঙ্গিত দিচ্ছে। তবে এই পদক্ষেপ যথেষ্ট নয়। অনেকেই মনে করছেন যে এই সব পরিবর্তনের ভাষা পরিবর্তন কোনো কার্যকর পদক্ষেপ হবে না। সংস্কারের করতে হলে এই চ্যালেঞ্জ অত্যন্ত কঠিন, দীর্ঘমেয়াদী, সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটাই করতে হবে। এবং পুলিশ বাহিনীর ভেতরে অনেক সমস্যা আছে, সেটা গভীরে প্রথিত। তাদের সুযোগ সুবিধার অভাব আছে, বেতনের অভাব আছে, তারা যে কাজ করে, এই যে গাড়ি তাদের দরকার হয়, সেক্ষেত্রে তাদেরকে অন্যের গাড়ি নিয়ে তারা এইসব কাজ করে। তো নানা রকমের সংকট কিন্তু আছে, সেগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। শুধুমাত্র একটা কসমেটিক পরিবর্তন দিয়ে পুলিশ আপনি ঠিক করতে পারবেন না, মনস্তত্ত্বে পরিবর্তন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া যদি আপনি ওই দলবাজদের খোঁজেন তাহলে সেটা হবে না। অনেকগুলো কাজ কিন্তু করতে হবে, এবং এর উপরে যে রাজনৈতিক প্রভাব যেটা আছে সেটা বন্ধ করতে হবে। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, রাজনৈতিকভাবে পুলিশকে প্রভাবিত করা যাবে না। আর পুলিশকে যদি কেউ প্রভাবিত করার চেষ্টা করেন, পুলিশ বাহিনীতে যারা থাকবেন তারা প্রভাবিত হবেন না, কারণ সেটাই তাদের কমিটমেন্ট। আইন কানুনও তাই বলে, সেই আইন মেনে তারা চলবেন। বেতন ভাতা কম, সুযোগ সুবিধা কম, এটা যদি কেউ মনে করেন তাহলে এই পেশায় আপনি চেন না, অন্য পেশায় যান। প্রত্যেকটা পেশার একটা সুবিধা আছে, অসুবিধা আছে, সেটা আমাদের প্রত্যেককে মানতে হবে। আমি যদি সাংবাদিকতা করে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকার মালিক হতে চাই, সেটা সম্ভব নয়। এর জন্য আপনি ব্যবসা করেন গিয়ে, অন্য অনেক কাজ আছে যেখানে এই সুযোগ আছে। সো আমি মনে করি যে পুলিশকেও সেটা মাথায় রাখতে হবে, এবং তাদের যে দুর্নীতির একটা দীর্ঘ ইতিহাস আছে, নিরপেক্ষতা ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, এগুলো সংশোধন করতে হবে, পেশাদারিত্বটা ফিরিয়ে আনতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা সুনাম ছিল, তার চেয়ে বেশি দুর্নাম তারাই করেছেন, সেটা গোছাতে হবে, এবং জনগণের সঙ্গে তার একটা মেলবন্ধন তৈরি করতে হবে, এটা আমি মনে করি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে শেখ হাসিনার আমলে 15 বছরে বাংলাদেশের অর্ধেকেরও বেশি ফিল্ড লেভেলের পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। 1,05,995 জন কনস্টেবল এবং 11,500 সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছিল 2009 থেকে 30 সালের মধ্যে, অর্থাৎ শেখ হাসিনার আমলে। অভিযোগ যেটা, যে এই নিয়োগের মধ্যে অনেকগুলোই রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে করা হচ্ছে, এটা স্পষ্ট। স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের নির্বাচিত করা হচ্ছে, সেটাও স্পষ্ট। নিয়োগের আগে ডিএনএ টেস্ট করা হচ্ছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে, শুধু নিজের নাম, বাবা মায়ের, ভাই বোন, শ্বশুর বাড়ি, নানান কিছু, নানাভাবে। এবং এই রাজনৈতিকভাবে নিযুক্ত পুলিশ 14, 18, 24-এ ভোটারবিহীন নির্বাচন করে দিয়েছে। তো পুলিশের ব্যাপারে আমি এটা বললাম, বিজিবির ক্ষেত্রে একই কথা বলতে হবে, র্যাবের ক্ষেত্রে একই কথা বলতে হবে। আমি মনে করি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যে দুর্নাম করিয়েছে, আমাদের সশস্ত্র বাহিনীকে মুক্ত করতে হলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে সশস্ত্র বাহিনীকে বিযুক্ত করতে হবে। সেই প্রসঙ্গে আমি পরে বিস্তারিত আলোচনা করবো, আজকে খানিকটা আলোচনা করার চেষ্টা করব। এবং আমি মনে করি এই এলিট ফোর্স কতটা দরকার আছে, আরও কিছু ফোর্স আছে পুলিশের, সেগুলো নিয়েও আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলেছে। এগুলো কতটা দরকার আছে, কিভাবে তাদের ব্যবহার করা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে দেখতে হবে। বর্ডার গার্ডস বাংলাদেশ, একসময়কার বিডিআর, আমি মনে করি এই অভ্যুত্থানকালে আন্দোলনের সময় তাদেরকে ব্যবহার করছে, এগুলো তাদের কাজ না। তারা তো আমাদের সীমান্তই ঠিকঠাক মতো রক্ষা করতে পারে না। আমাদের নিরীহ মানুষ বিএসএফ গুলি করে তারা প্রতিবাদও করতে পারে না। এদের বিষয়ে আরও
সক্রিয় হতে হবে, এদেরকে আরো পেশাদারিত্বে জায়গায় নিয়ে আসতে হবে। সশস্ত্র বাহিনী আমাদের 3টে বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই 3 বাহিনীকে আমাদের অনেক শক্তিশালী করতে হবে। এরা পৃথিবীতে অনেক সুনাম কুড়িয়েছে নিঃসন্দেহে, কিছু কিছু দুর্নাম যে নেই সেটা কিন্তু বলা যাবে না, সেটা হয়তো ব্যক্তি বিশেষের কারণে হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তবে আমি একটা হালকা চটুল কথা বলি, যে আমাদের সেনা কর্মকর্তাদের অনেককে দেখলে তারা যে সেনাবাহিনীর সেটা মনে হয় না। তাদের অনেকের এই মধ্যপ্রদেশ আমার মতো দেখলে মনে হয় যে সেটা একটু অস্বাভাবিক। টামিটা দেখলে তাদেরকে সেনা কর্মকর্তা মনে হয় না, তাদের ফিটনেসের একটা ঘাটতি আছে বলে মনে হয়। সেনাবাহিনীতে যারা থাকবেন, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ, চ্যালেঞ্জিং জব, এবং যে কারণে তাদেরকে আমরা দেশপ্রেমিক বলি, ভালোবাসি। এবং আমাদের অনেক গুরুত্বপূর্ণ সংকটের কালে, এই গুরুত্বপূর্ণ এই 24-এর গুরুত্বপূর্ণ সংকটও তারা জনগণের পাশেই দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত। আমরা তাদেরকে সেজন্য সাধুবাদ জানাই। আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের দিকে মনোযোগ দেওয়া দরকার। তাদের দক্ষতা, যোগ্যতা, সক্ষমতা উন্নয়নে সরকারকে আরও বেশি মনোনিবেশ করতে পারবে। বাংলাদেশ রাষ্ট্রের সামর্থ্য যেটুকু আছে সেই সামর্থ্যের বিবেচনায় তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, একটা ট্রেটারেন্স তৈরি করতে হবে। কিন্তু আমি যেমন আমার কথা বললাম একটু আগে, যে আমি যদি শত শত কোটি টাকার মালিক হতে চাই, আমার এই পেশা দিয়ে সেটা হবে না। পুলিশ সেটা আশা করলে চলবে না, সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সেটা আশা করলে চলবে না। প্রত্যেকটা পেশার একটা লিমিট আছে, সুযোগ আছে, সুবিধা আছে। তো সেটা যেন তারা মাথায় রাখেন। আমাদের সামরিক বাহিনীর বা সশস্ত্র বাহিনীর এই ব্যবসা বাণিজ্যের দিকে থেকে মনোযোগটা সরিয়ে ফেলতে হবে। এটা তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে, তাদের সম্মানহানিও করেছে। আমরা পাকিস্তানের মতো একটা সেনাবাহিনী করতে চাই না, যেটাকে মিলিটারি ইনকর্পোরেটেড বলে বইও লেখা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তাদের ভূমিকা খুব গৌণ হবে। যদি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কখনো দাঁড়াতে হয়, তারা অবশ্যই জনগণের পক্ষে দাঁড়াবেন, কোনো বিশেষ গোষ্ঠী, দল বা সরকারের পক্ষে নয়। জনগণের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবেন। আমরা একটা জিও স্ট্র্যাটেজিক লোকেশন যা আমাদের, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি বাংলাদেশ ভূ রাজনীতিতে, ভূ অর্থনীতিতে খেলোয়াড় হবে। ছোট ছোট দেশ, তাইওয়ান, ইসরায়েল, তারা যদি পুরো গোটা পৃথিবীকে আলোচনার বিষয়বস্তু হতে পারে, পৃথিবীকে নিজেদেরকে গুরুত্বের জায়গায় নিয়ে যেতে পারে, বাংলাদেশ কেন পারবে না? এবং আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর সেই সক্ষমতা আছে। আমরা ছোট প্লেয়ার হতে পারি, প্লেয়ার হতে চাই আমি। এবং সেখানে আপনাদের অথচ এই 3 বাহিনীর অফিসারদের, সৈনিকদের দরকার। আমি মনে করি তাদের আন্তর্জাতিক প্রশিক্ষণ, তাদের প্রয়োজনীয় ইকুইপমেন্ট যা যা লাগে সেভাবে আমরা ট্রেন করি, এবং ব্যক্তিগত সুযোগ সুবিধা যতটা দেওয়া সম্ভব। তারা ব্যবসা বাণিজ্যে জড়াবেন না, তারা ভবিষ্যতে কোনো আয়নাঘর তৈরি করবেন না। গোয়েন্দা সংস্থাগুলো সারা পৃথিবীতে কাজ করবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য। নিশ্চয়ই তাদের একটা সরকারের অধীনে থাকতে হয়, কিন্তু সেটা সীমার মধ্যে। জনগণের বিপক্ষে যায়, জনগণের ক্ষতি করে এরকম কোনো কাজ তারা করবেন না। কোনো গোয়েন্দা সংস্থা সশস্ত্র বাহিনী বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে, যদি না সেটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়, কোনো কাজ তারা করবেন না। সরকারের বিরোধিতা মানে রাষ্ট্রের বিরোধিতা নয়। আমি জানি তারা এটা ভালো বোঝেন, এবং তারা শিক্ষা দীক্ষায় অনেক ট্যালেন্টেড, অনেক ম্যাচিউরড। আমাদের অনেকের চাইতেই তাদের অনেকে যথেষ্ট লেখাপড়া করেন, দিন দুনিয়ার খবর রাখেন। কাজে আমি তাদেরকে অনুরোধ করব এবং তাদেরকে যেন আমরা সেইভাবেই তৈরি করি। আমাদের নৌবাহিনীকে অনেক অনেক শক্তিশালী করতে হবে। পুরা বিশ্ব এখন পানি, সমুদ্র এগুলো নিয়ে, এবং বে অফ বেঙ্গল আমাদের যে ভূমিকা, সেটাকে যদি আমরা অ্যাসার্ট করতে চাই, আমাদের নৌবাহিনীকে শক্তিশালী করতে হবে। আর আকাশ তো নিরাপদ রাখতেই হবে। কাজে বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে শক্তিশালী করতে হবে। এবং বিশেষ করে সেনাবাহিনীর ব্যাপারটাতে আমি অনেক বেশি মনোযোগ দিতে বলবো, যারা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে ক্ষমতায় আসবেন। এগুলো হচ্ছে আমাদের শক্তির উৎস, শক্তির জায়গা। যেমন জনগণ সকল ক্ষমতার মালিক এবং শক্তির উৎস। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে চলতে দেই, এই প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ না করি, এবং এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী, এর সকল কর্মকর্তা সদস্যকে শক্তিশালী করবার দিকে আমরা মনোযোগ দিই, সুযোগ সুবিধাটা নিশ্চিত করি। একই সঙ্গে তাদের কাছে আমাদের যে প্রত্যাশা, যে সীমা তারা কখনো লঙ্ঘন করবে না, সেরকম পেশাদারিত্বের জায়গায় তাদেরকে আমরা নিয়ে যাই, এবং জনগণের সঙ্গে সবসময় থাকবেন, এই প্রত্যাশা আমার পুলিশ বাহিনীর প্রতি, পুলিশ বাহিনীর সদস্য ভাইদের প্রতি, বোনদের প্রতি, একইভাবে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ভাই এবং বোনদের প্রতি। দেশটা আপনাদের, আমাদের,
কিন্তু দেশটার সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনারা নিয়েছেন, নিজেরা স্বেচ্ছায় নিয়েছেন, কেউ আপনাদের জোর করে এনে এখানে বসায়নি। এই চাকরি আপনারা পছন্দ করেছেন। কাজে একজন রাজনীতিকের যে আচরণ, একজন রাজনীতিকের যে কর্মপন্থা, আপনাদের সেটা চর্চা করবার দরকার নেই। আপনি আপনার কাজ করেন, আমি যে পেশায় আছি আমি আমার কাজটা করি। আমরা যে যে পেশায় আছি প্রত্যেকের জন্য সেই পেশার মধ্যেই থাকি, সেই কাজটাই করি। নিশ্চয়ই অন্য অনেক কিছু আমরা ভাববো, কিন্তু সেই ভাবনার একটা সীমা আছে, এবং কখন ভাবনার সীমা অতিক্রম আমি করতে পারবো সেটারও একটা সময় আছে, সেটা যেন আমরা প্রত্যেকে মাথায় রাখি। আপনাদের প্রত্যেককে যারা বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় কাজ করেছেন, গণতন্ত্রের প্রতি যেসব যারা শ্রদ্ধাশীল, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, অন্যান্য বাহিনী এবং বিমান নৌ সেনাবাহিনীর সকল সদস্যকে আমি স্যালুট জানাই, যারা আসলে শেষ পর্যন্ত দেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো তদন্ত হোক, প্রমাণ পাওয়া গেলে তাদেরকে আইনের আওতায় আনুক। আমরা একটা নতুন বাংলাদেশ শুরু করতে চাই, নতুনভাবে শুরু করতে চাই, আমরা সবাই মিলে শুরু করতে চাই। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের দরকার। যারা আমার কথা শুনলেন, আপনাদের সবার প্রতি শুভকামনা, ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন।